উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু, হাসপাতালে ডক্টর ইউনুস সহ সহকর্মী ও বিভিন্ন দলের নেতারা এশার পর ধানমন্ডিতে প্রথম জানাজা। ঘোষিত রোডম্যাপে সন্দেহ বিএনপির, সামনে রোজা, সরকারকে মনে করিয়ে দিলেন নেতারা, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান। পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদ নিহত, ৩ জন গ্রেফতার, বিচার ও ক্ষতিপূরণের দাবিতে পলাশীতে বিক্ষোভ। বাংলাদেশ ২০২৪ সালের বর্ষসেরা দেশ, রিপোর্ট ইকোনমিস্টের, ব্যাপক প্রশংসা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসরকারি বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ আর নেই। শুক্রবার বিকেল ৩টা ১০ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃতদেহ দেখতে হাসপাতালে যান প্রধান উপদেষ্টা, বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের নেতারা। হাসান আরিফের প্রথম নামাজে জানাজা হবে বাদ এশা ধানমন্ডিতে। দাফন করা হবে শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে। হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রিপোর্ট ফরুক বাবুর। গত ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান এএফ হাসান আরিফ। পরে দেয়া হয় ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পরে বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সমাধানের বার্তা দিয়েছেন। সেই সাথে ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও গর্জে ওঠে তার কণ্ঠ। হাসান আরিফের মৃতদেহ দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। সংস্কার কাজে একজন দক্ষ দেশপ্রেমিককে হারালেন বলে জানিয়েছেন শোকাহত সহকর্মীরা। উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আইন অঙ্গনে এমন সজ্জন, বিদ্বান, ভদ্র, প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে যাওয়া। উনি প্রত্যেকটা ডিবেটে খুবই পার্টিসিপেট করতেন, প্রত্যেক বিষয়ে ওনার সুচিন্তিত মতামত উনি দিতেন। উনি ওয়াজ এ রক ইন দ্য ক্যাবিনেট, আমি বলবো। দলমতের ঊর্ধ্বে থাকা হাসান আরিফের মৃত্যুর খবরের পরপরই সেখানে ছুটে যান বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা। তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। হৃদরোগে ভুগছিলেন হাসান আরিফ। তার দীর্ঘদিনের কর্মস্থল হাইকোর্টে শনিবার সকাল 11টায় হবে দ্বিতীয় জানাজা। বাদ আসর দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। দক্ষ এই আইনজীবী রাষ্ট্রকে এগিয়ে নিতে বিভিন্ন সরকারের আমলে পেয়েছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাসান আরিফ 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। 1941 সালের 10 জুলাই হাসান আরিফের জন্ম কলকাতায়। সেখানেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। 1967 সালে কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে শুরু হয় তার কর্মজীবন। এরপর ঢাকায়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, ক্ষমতার ভাগাভাগিতেও বিশ্বাস করে না। বিএনপি চায় জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে। আর সামনে রোজার কথা স্মরণ করিয়ে দিয়ে দেশের মানুষের কথা ভাবতে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আহমেদ সরদারের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য রাজধানীর জিগাতলায় ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কৃষক বাজারের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ঢাকা মহানগর। শুক্রবার সকালে এর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সালাম বলেন, বিএনপি ক্ষমতায় নেই, তারপরও বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জনগণের কষ্ট লাগবে এই উদ্যোগ। একটা উপদেষ্টা আছে ফুস করে কয়ে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে।
আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না, চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইতে, এটাই বিএনপি বিশ্বাস করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনায় সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব জনগণ মেনে নেবে না। বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আহ্বানও জানান তিনি। সরকারকে অনুরোধ করব, ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না, মানুষের প্রতি খেয়াল রাখেন। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে। জয়নুল আবদিন ফারুক বলেন, ওবায়দুল কাদেরের পালানোর বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে না, এমন কথা গ্রহণযোগ্য নয়। অবশ্যই আমার নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী রোডম্যাপ সন্দেহজনক। এটি জনমনে প্রশ্ন তৈরি করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা ও সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, দেশে যে কোনো আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিছু পা হয়নি বিএনপি। 80-90 দশকে বিএনপি যা বলেছে এখনো তাই বলছে। জাতির প্রতিটি অর্জনের সাথে জড়িত আছে বিএনপির নাম। তিনি বলেন, বিএনপি চেষ্টা করছে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে এরই অংশ হিসেবে সহায়তা করা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসছে, তাকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোডম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের দর। সরবরাহ ঠিক থাকলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। সাপ্লাই চেনেও নেই কোনো ঘাটতি। গেল কয়েক সপ্তাহ ধরেই ক্রেতাদের মিনিকেট ও আটাশ চাল কিনতে বাড়তি গুনতে হচ্ছে। তবে বৈশাখের নতুন চাল বাজারে উঠলে দাম কমার আভাস দিলেন বিক্রেতারা। ব্রয়লার ও সোনালী মুরগি কিনতে হচ্ছে 20 থেকে 30 টাকা। বিক্রেতাদের অজুহাত, সরবরাহ ঘাটতি, কমেছে বেশিরভাগ সবজির দর। নতুন করে কেজিতে কমেছে 10 থেকে 15 টাকা করে। বাজারে সরবরাহ বেড়েছে নতুন আলুর। খাল বিলের পানি শুকাতে শুরু করায় বাজারে দেখা মিলছে দেশি মাছের। বিক্রেতারা বলছেন, মাছের দাম কেজিতে কমেছে 1.5 থেকে 200 টাকা। তবে ক্রেতারা তা মানতে নারাজ। দাম বাড়ার পর সরবরাহ বেড়েছে ভোজ্য তেলের। পলিথিনের ব্যবহার কমাতে বাজারে চলছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান। পূর্বাচলের 300 ফিট সড়কে প্রাইভেট কারের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনার 3 জনকে আটক করেছে পুলিশ। তাদের ডোপ টেস্টের পর আদালতে পাঠানো হয়েছে। আর নিহত মোহতাসিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও প্রাইভেট কারটি পুলিশ জব্দ করেছে। এদিকে শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনার বিচার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বুয়েট শিক্ষার্থীরা। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। তরুণ তরুণীদের এমন আচরণের নিয়মিত চিত্র 300 ফিট হাইওয়ে সড়কের। রাত যতই বাড়ে, এক শ্রেণী তরুণ তরুণীর উন্মাদনা বাড়ে এলাকাটিতে। তরুণ তরুণীদের মদ্যপানের পাশাপাশি চলে নানা অপকর্ম। চলে বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতাও। সম্প্রতি পূর্বাচলে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফেরেন সুজানা নামে এক শিক্ষার্থী। এর একদিন পরেই পূর্বাচল সড়কে বেপরোয়া প্রাইভেট কারের চাপায় প্রাণ হারান বুয়েটের শিক্ষার্থী মোহতাসিন। শিক্ষার্থী মোহতাসিন নিহতের ঘটনায় বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বুয়েট শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সাবেক সেনা কর্মকর্তার ছেলের বেপরোয়া গাড়ি চালনার শিকার হয় বুয়েটের এই শিক্ষার্থী। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন
এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি চালকের ক্ষমতাশালী আত্মীয়রা মামলার মোড় ঘোরানো, এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত। অতীতেও আমরা দেখেছি যে অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে ভিকটিমের পরিবারকে মামলা না করার জন্য চাপ প্রদান করে প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে চাপ প্রদান করা হয়। এটা আমরা কখনোই হতে দিতে পারি না। নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদী পক্ষকে বাধ্য করতে হবে। তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের সামনে এসে হয়তোবা তারা একটু স্লো হয় বা চেকপোস্ট দেখলে স্লো হয়, বাট অন্য সময় পুরো সম্পূর্ণ রাস্তায় কিন্তু চেকপোস্টের আওতায় আনা সম্ভব না। পয়েন্টে পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে। এই ক্ষেত্রে আমরা জনগণকে আহ্বান করব যে আপনারা একটু সচেতন হবেন যে হচ্ছে, এবং এই রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে আমরা যেন ট্রাফিক আইন মেনে চলি, নির্ধারিত গতিসীমার উপরে যেন গাড়ি না চালাই। এই সড়কে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেট কার ও তরুণ তরুণীদের উচ্ছৃঙ্খলা না কমলে বাড়তেই থাকবে এমন করুণ মৃত্যু। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশকে 2024 সালের বর্ষসেরা দেশ নির্বাচিত করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। চলতি বছর 5 অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং দেশের নতুন যাত্রায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা বাংলাদেশকে এই তালিকার শীর্ষে নিয়ে আসে। বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সেরা নির্বাচিত হওয়ার তালিকায় বাংলাদেশ, সিরিয়া, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার মতো দেশকে পেছনে ফেলেছে। সেরা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দেওয়া হয়নি, বরং গেল 12 মাসে দেশের উন্নতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গেল 15 বছরে শেখ হাসিনা বাংলাদেশে দমনপীড়ন, নির্বাচনে জালিয়াতি, বিরোধীদের কারাগারে পাঠানো এবং অর্থ আত্মসাতের মতো কাজে যুক্ত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন বাংলাদেশের জন্য বিজয় নিয়ে আসে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে দ্য ইকোনমিস্ট। ইনভেস্টমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেছেন, অর্থ পাচার ও ব্যাংক দখল বন্ধ করা গেলে দেশের অর্থনীতিতে গতি ফিরে আসবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি কথা বলেন। অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রবাসীদের রেমিটেন্স না থাকলে দেশে এত চাকচিক্য থাকতো না। বলেন, রেমিটেন্সের উপর ভর করেই অর্থনীতি টিকে আছে, তাই প্রবাসীদের সুযোগ সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। এই অর্থনীতিবিদ বলেন, দেশের দুর্ভাগ্য হলো শাসক শ্রেণী সবসময় লুটেরাদের দিয়েই পরিবেষ্টিত ছিল। ফলে গত 15 বছরে দেশের টাকা পাচার হয়েছে, ব্যাংকগুলো খালি করে ফেলা হয়েছে। টাকা পাচারে হুন্ডি ব্যবহার করে রেমিটেন্স আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। অধ্যাপক আবু আহমেদ বলেন, অর্থনীতির স্বার্থেই সংস্কারের মাধ্যমে প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অশান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ব ইজতেমার মাঠে তাবলিগ জামাতের 4 কর্মীকে হত্যা করা হয়েছে, অভিযোগ হেফাজতে ইসলাম নেতাদের। শুক্রবার নগরীর আন্দর কিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন হেফাজত নেতারা। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন, মাওলানা লোকমান হাকিম, যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরি, মীর ইদ্রিস ও মোহাম্মদ তাজুল ইসলাম বক্তব্য রাখেন। হেফাজত নেতারা বলেন, মুসলিমদের মধ্যে বিভক্তি তৈরি করতে 2017 সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার বিশ্ব ইজতেমায় বিভক্তি তৈরি করে। এর ধারাবাহিকতায় হাসিনার পতনের পর দিল্লি থেকে পরিচালিত ষড়যন্ত্রের অংশ হিসেবে ঘুমন্ত 4 জনকে হত্যা করা হয়েছে। টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষে প্রাণহানির ঘটনায় সাতপন্থী 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করে মামলা করেছে জুবায়েরপন্থী গ্রুপ। গ্রেপ্তার করা হয়েছে সাদ অনুসারী একজনকে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়ের অনুসারী এস.এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মাঠের ভেতরে কাউকে
সড়কে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে নিজেদের মালামালের নিরাপত্তার জন্য প্রায় 500 মুসল্লি এখনও ময়দানের ভিতরে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে 18 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ। ময়দান সহ আশেপাশের 2 বা ততোধিক ব্যক্তি একসঙ্গে ঘোরাফেরা, জমায়েত এবং কোনো মিছিল সমাবেশ না করতেও বলা হয়েছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গত 53 বছরে জামাতের 2 জন মন্ত্রী ছিল যাদের বিরুদ্ধে অণুবীক্ষণ যন্ত্র ও মাইক্রোস্কোপ দিয়েও কেউ কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি। সকালে ঢাকা জেলার উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জে জামাতের কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। আমির বলেন, ক্ষমতার জন্য অস্থির নন জামাত। সংস্কারের পর নির্বাচন হবে, তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে বেশি সময় ব্যয় করতে নিষেধ করেন শফিকুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন সহ অন্যান্যরা। মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে কোনো অপরাধ অথবা কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারেননি। এই 2 জনের 4 হাতের 20 আঙ্গুল ছিল পরিচ্ছন্ন, স্বচ্ছ, জর্জর। আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে, কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন, এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসাবে আমাদের ঘাড়ে আসে। সুতরাং গদি কোনো সুখের জিনিস নয়, গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে না পারলে সেটা হবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার। সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি কথা বলেন। খুলনা বিভাগের জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের 58 সদস্যকে এতে আর্থিক অনুদান দেওয়া হয়। সার্জিস আরও বলেন, খুনি শেখ হাসিনা, সন্ত্রাসী ছাত্রলীগ এবং যুবলীগের বিচার এদেশের মাটিতে করতেই হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম ও আশরিফা খাতুন। এটা আমাদের সবচেয়ে বড় দায় এবং সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার প্রত্যেক শহীদ ভাইয়ের যে হত্যা, এই হত্যার বিচার করা, খুনি হাসিনার বিচার করা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসীরা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত, যারা অবৈধ অস্ত্র নিয়ে খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা, এই প্ল্যাটফর্মগুলোর এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। রূপগঞ্জের জলসিঁড়ি আবাসিক প্রকল্প এলাকায় বিওএ ম্যারাথন 2024-এর সমাপনীতে পুরস্কার বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভেটেরান ও সাধারণ বিভাগে ভাগ হয়ে এতে অংশ নেন প্রায় 5000 নারী ও পুরুষ। ম্যারাথনের সব ক্যাটাগরি মিলিয়ে বিজয়ীদের মাঝে 72,90,000 টাকার প্রাইজ মানি পুরস্কার তুলে দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এর আগে সকাল 6টা থেকে বিওএ ম্যারাথনে 2টি ক্যাটাগরিতে রেস ও হাফ ম্যারাথন এবং 50 বছরের বেশি বয়স্ক ব্যক্তিরা ভেটেরান ক্যাটাগরিতে দৌড়ান। এ সময় সেনাপ্রধান বলেন, বিওএ প্রথমবার ম্যারাথনের আয়োজন করেছে। বছরে অন্তত 2বার এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বছরে 2বার ম্যারাথন করা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মনে করি যে এটা আরও বেশি করা যেতে পারে এবং আমরা ধীরে ধীরে এগুলো ডিভিশন শহরেও আমরা এগুলো ছড়িয়ে দিতে চাই। পরবর্তীটা ইনশাল্লাহ আমরা চিটাগাঙে করতে চাই, তারপর হয়তো কক্সবাজার এবং বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন জায়গায় ডিভিশন শহরে বা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এই ধরনের কম্পিটিশন আমরা করতে চাই।